অনেক অনেক ইমেল এসেছে আমাদের কাছে, সেজন্য শুরুতেই আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি গত সপ্তাহে বলছিলাম যে আমাদের এখানে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তো প্রচুর আসে এবং সাধারণত অমুকে করেছেন তমুকের কাছ থেকে শুনেছি এরকম ধরনের ঘটনা বেশি আসে, কিন্তু যারা ব্ল্যাক ম্যাজিক করেছেন এবং করার ফলে এখন অনুশোচনায় ভোগেন বা বুঝতে পারেন যে কাজটা তিনি ঠিক কাজ করেননি, তাদের আমার মনে হয় যে একটু এগিয়ে আসা উচিত এবং তাদের এই বিষয়ে কথা বলা উচিত। তো আমার কাছে আমি যখন বললাম এই কথাগুলো তখনই একটা ইমেল চলে আসলো এবং সেই ইমেলটাই আমি আসলে এই সপ্তাহে পড়ব এবং আশা করছি যে ইমেলটা আপনাদের সবারই ভালো লাগবে। বেশ লম্বা একটা ইমেল, আমি চেষ্টা করছি যতটা সুন্দর করে পড়া সম্ভব পড়ার। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। ভূত.com-এর 36তম পর্ব, যেখানে আপনি ব্ল্যাক ম্যাজিকের কাহিনী নিয়ে এপিসোড শুরু করেছিলেন, সেখানে আপনি বলেছিলেন যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা তাদের ঘটনা শেয়ার করেন না, তাই আমি ইমেলটি লিখছি। এরপরে তিনি কতদিন ধরে আমাদের শোনেন এই সমস্ত বিষয়ে একটু কথা বলেছেন, তারপরে তিনি শুরু করেছেন এইভাবে: আমি একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। আমার স্বল্প অভিজ্ঞতায় আমি কুফরি কালাম বেশ কয়েকবার করেছি, এর মধ্যে আজকে কয়েকটি অভিজ্ঞতা শেয়ার করব। আমি এখন আর এগুলো করি না, এই পথ থেকে বেরিয়ে আসার কাহিনীও শেয়ার করব। আমি আমার নাম, ঠিকানা, পরিচয়, পেশা ও কর্মস্থানের নাম গোপন রাখার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং এই ঘটনায় ব্যবহৃত নামগুলো সবই ছদ্মনাম। শুধু এতটুকু সবার কাছে প্রকাশ করতে চাচ্ছি যে আমার বয়স খুবই কম বয়সে এই কাজ শুরু করেছিলাম এবং এর ভয়াবহতা সম্পর্কে অবগত হয়ে কোনো বড় ক্ষতি হওয়ার আগেই এগুলো ত্যাগ করেছি। আমার পরিচয় যেগুলো আপনি প্রকাশ করবেন না সেগুলো তারপরে তিনি তার পরিচয় দিয়েছেন। এবার তারপরে তিনি বলেছেন ঘটনায় চলে যাই। আগে বলি আমি কিভাবে ব্ল্যাক ম্যাজিকের ছোঁয়া পাই। আমি প্রথমে সাধারণ কাজের জন্য বই দেখে ইসলামিক আমল করতাম। আমি প্রথম আমার 2 সহপাঠীকে কুফরি কালাম করি। আমি যখন নতুন স্কুলে ভর্তি হই তখন আমার স্কুলের একজন শিক্ষক প্রাইভেট পড়ার জন্য সবাইকে ফোর্স করত। আমি তখন প্রতিবাদ করতাম এবং যখন প্রতিবাদ করতাম ওই স্যারেরই 2 ছাত্র মাসুদ ও রানা মিলে আমার নামে তার কাছে গীবত গাইত এবং নানান অপবাদও দিত। আমার অনেক দিনের বন্ধু রাজীবও বাধ্য হয়ে তার কাছে পড়তে গিয়েছিল। সে আমাকে এসে বলতো, মাসুদ ও রানা তোর নামে স্যারের কাছে অনেক আজে বাজে কথা বলে। মাসুদ ও রানা ক্লাসেও আমার সাথে বাজে ব্যবহার করত। তারা একজোট হয়ে সব করত। এরপর আমি সিদ্ধান্ত নেই যে আমি তাবিজের মাধ্যমে তাদের মাঝে ঝগড়া লাগাবো। আমার বিশ্বাস ছিল যে তারা আলাদা হয়ে গেলে আমি একজনকে হাত করব। আমি প্রথমে তাদের বিচ্ছেদ করার জন্য একটি তাবিজ দিয়ে সেই তাবিজের নকশা করি, কিন্তু সেটা কোনো কাজ করেনি। ইউটিউবে কিছু কবিরাজ আছে যারা এসব বিষয়ে অনেক কিছু শেখায়। আমি তাদের ভিডিও দেখি কিভাবে 2 ব্যক্তির মাঝে তুমুল ঝগড়া লাগানো যায়, কেননা তখন আমার বিশ্বাস ছিল যে কুফরি কালাম কাজ করবে। আমি গাছের বড় পাতা সংগ্রহ করে তাতে কুফরি তাবিজ লিখি এবং তাবিজের নিচে নিয়ম অনুসারে লিখি মাসুদ ও রানার মাঝে ঝগড়া লাগুক এবং সেটি জোড়া কবরের মাঝে পুঁতে দেই। উল্লেখ্য, তাবিজটি যে কোনো সময় পোতা যাবে, তাই আমি দুপুরে কাজটি সম্পূর্ণ করি এবং তাবিজ পোতাকালীন আমার কোনো সমস্যা হয়নি, কেননা সেটা ভর দুপুরে আমি পুঁতেছিলাম। কিন্তু এই কাজ করার পরে আমার সাথে কি ঘটতে চলেছে সে সম্পর্কে আমি অবগত ছিলাম না। সেই রাতে আমি স্বপ্নে দেখি এক অচেনা লোককে, যে কিছু বলে না, শুধু ঘুমায়। মনে হয় যে সে আমাকে কিছু বলতে চায়। আমি আমার হাতে লাল দাগ দেখতে পেতাম, যেন কেউ নখ দিয়ে আঁচড় দিয়েছে, কিন্তু এই দাগের কোনো উৎস আমি খুঁজে পেতাম না। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, রাতে আমার ঘুম ভেঙে যায় হঠাৎ করেই। আমি তীব্র একটি সুগন্ধ পেয়ে রীতিমতো ভয় পেয়ে যাই। আমি বেড সুইচ প্রেস করে লাইট অন করে দেখি খাটিয়ার ওপরে শোয়ানো একটি লাশ, যার কাফন পরানো কিন্তু মুখটি খোলা। লাশটি ছিল আমার স্বপ্নে আসা ওই অজ্ঞাত ব্যক্তির। আমি চিৎকার করতে চাই কিন্তু পারি না, আমার মুখটা যেন বন্ধ। লাশটির চোখ বন্ধ করাই ছিল, নাড়াচাড়া করছে না। হঠাৎ আমার মুখ দিয়ে বেরিয়ে আসে সেই বাক্য, যেই বাক্য প্রতি নামাজ শেষে আমি পড়ি। তারপর আমার কিছু মনে নেই। আমার ঘুম ভাঙে ফজরের আজানের শব্দে। আমার বাড়ির পাশেই মসজিদ। আমি দেখি আমার রুমের লাইট জ্বালানো আর আমি মেঝেতে খাটের পাশে পড়ে আছি। রুমে
আর কোনো লাশ নেই, নেই কোনো গন্ধ। কপালের একটা অংশ প্রচুর ব্যথা করছিল। বুঝতে বাকি রইল না যে আমি আমার মাথায় কোনো কিছুর সাথে ব্যথা পেয়েছি। আমি অজু করে নামাজ আদায় করি। আমি কয়েকদিন জ্বরে ভুগি। বাড়ির লোকেরা ভাবে সাধারণ জ্বর, প্রায় 1 সপ্তাহ পরে ঠিক হয়ে যায়। ওই লোককে স্বপ্নে দেখা তারপর বন্ধ হয়ে যায়। সুস্থ হলে স্কুলে গিয়ে জানতে পারি মাসুদ ও রানার মধ্যে টাকা ধার করা নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে মাসুদ রানার সাইকেলের পাম্প ছেড়ে দেয়। সেই নিয়ে দুজনের মধ্যে তুমুল মারামারি। এই ছিল আমার করা প্রথম কুফরি কালামের ফল। তারপর আমার সাথে আর কিছু খারাপ ঘটেনি। আমার সাথে রাতে কি ঘটেছিল তার সাথে আমার করা ব্ল্যাক ম্যাজিকের যে সম্পর্ক আছে তা আমি বুঝতে পারিনি। যেহেতু আমার সমস্যাগুলো শেষ হয়ে যায়, তাই বলতে গেলে আমি প্রায় ভুলে যাই। আমার পরিবারের অসম্মতিতে আমার মামা একটি বিবাহ করে। আমার মামির আগে বিয়ে হয়েছিল এবং একটি সন্তান ছিল যার নাম শুভ। আমার মামা শুভর দায়ভার নিয়ে বিবাহ করে। বিয়ের সময় শুভ ক্লাস 4-এ পড়তো। যেহেতু পরিবারের সদস্যদের অসম্মতিতে মামা বিবাহ করে, তাই আমাদের পরিবারে নেমে আসে অশান্তির ভয়াল ছায়া। বলে রাখা ভালো, মামা বিয়ে করে 2018 সালে, আর প্রথম কুফরি কালাম করি 2019-এ। আমার মামি মোটেও ভালো মানুষ নয়। আমার মা আমার নানুর সাথে থাকে বলে যত সমস্যা। আমার মামা পরিবারের সদস্যদের অসম্মতিতে বিয়ে করে, তাই আমার মামা কেমন তা আমি আলাদা করে বুঝাচ্ছি না। শুভ ছাত্র হিসেবে খুবই বাজে। 6 বিষয়ে তার 3-4 বিষয়ের মধ্যেই ফেইল আসে এবং 2018-19-এ সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে অক্ষম হয়। ওর এমন পড়াশোনার কারণে মামা আর মামির মাঝে শুরু হয় অশান্তি। আর আমার মামিকে আমিও দেখতে পারি না, কারণ আমার নানা আজকে বেঁচে থাকলে আমার মামিকে মেনে নিত না। এবং আমার মামি আমার মায়ের সাথে যেমন খারাপ ব্যবহার করে, আমার সাথেও তেমন ব্যবহার করে। মাঝে মাঝে আমার সাথে কথা কাটাকাটিও হতো। আমার নানুর দিন খুবই কষ্টে কাটছিল। কথাগুলো সংক্ষেপে বললাম এসব কারণে আমি চিন্তা করি কুফরি কালাম করব, মামিকে শিক্ষা দেব। আমি এবার বই দেখে কুফরি কালাম করি। কুফরিটি ছিল ভয়ানক। এই প্রক্রিয়ার জন্য জিন চালান দিয়ে যে কোনো কাজ হাসিল করা যায়। আমার টার্গেট ছিল জিন চালান দিয়ে আমার মামা আর মামির মাঝে বিচ্ছেদ ঘটানো। নিয়ম অনুসারে আমি 21টি ভিন্ন কাগজে 21টি নকশা আঁকি। নকশাগুলো ছিল এমন, তারপরে তিনি নকশার বর্ণনা দিয়েছেন, সেগুলো আমি বলতে চাই না। এবং তারপরে তিনি বলছেন নকশার নিচে নিয়ম করে তিনি লিখেছিলেন যে অমুকের পুত্র অমুক এবং অমুকের কন্যা অমুকের বিবাহ বিচ্ছেদ হোক। অনেক সময় নিয়ে এই 21টি নকশা তৈরি করি। নিয়ম ছিল 7 দিন সন্ধেবেলা 3টি করে 7 দিনে 21টি নকশা দাহ করতে হবে নির্জন একটি স্থানে। 2 দিন কাজ করার পর একদিন শুভর গায়ে মামা হাত তোলে পড়াশোনার জন্য, এবং এই নিয়ে মামা মামির ঝগড়া লাগে। আমার মামি আমার মামার কাছে ডিভোর্স চায়। এসব দেখে আমি মনে মনে খুশি হই, কিন্তু ভাগ্য আমার মামিকে সাপোর্ট করে। 4 দিন আমি নিয়ম ঠিক মতো মানি। 4র্থ দিন নকশা দাহ করার পর আমার কাছে আরো 9টা নকশা ছিল। নকশাগুলো পোড়ানোর 5ম দিবসে আমি যে স্থানে নকশাগুলো রেখেছিলাম সেখান থেকে আমি আর সেগুলো খুঁজে পাই না। আমি সেগুলো খাতার ভেতরে রেখে আমার ড্রয়ারে তালা দিয়ে রেখেছিলাম, যার চাবি সর্বদা আমার কাছেই থাকতো। আমি ভয় পাই। ভয় পাওয়ার কারণগুলো ছিল নকশাগুলো আমার পরিবারের কারো হাতে পড়ার ভয়, এবং আরেকটি ভয় ছিল আমি জিন চালান দিয়েছিলাম। এখন কি সেই জিন আমার ক্ষতি করতে চাইছে? আর আমি ওগুলো যেভাবে রেখেছিলাম কারো হাতে পড়ার কথা না। পরের দিন বাড়ির বড়রা সমাধান করে শুভ নানুর বাড়িতে থাকবে এবং আমার মামা তার খরচ দেবে, অর্থাৎ শুভ তার নানার বাড়িতে চলে যাবে। এভাবে মামি আর মামার ডিভোর্স আটকে যায়। আমি ঠিকভাবে কাজ করলাম, সফলতা পেতে চলেছিলাম। হঠাৎ এসব ঘটনা কেন ঘটলো, এই প্রশ্নগুলোর উত্তর পরের দিনই পাই। যে ঘটনাগুলো ছিল এই কাহিনী সবচাইতে এটার ইন্টারেস্টিং অংশ। আমার এক ভাই আছে যার সাথে নাকি অনেকগুলো জিন থাকে। তিনি প্রবাসে থাকেন। তিনি আমাদের দেশে আসলে যদি আমাদের বাসায় আসেন তাহলে নানান তদবির করেন। তিনি ইসলামিক তদবির করেন, কুফরি করেন না। তার নাম কালাম। আমার মা আমাকে জিজ্ঞেস করে যে আমি কি কাউকে তাবিজ করেছি নাকি। আমি ভাবি সর্বনাশ, তাবিজগুলো আমার মায়ের হাতে পড়েছে। আমি তাকে খুলে বলি যে আমি কি করেছি। আমি শুধু মামাকে তাবিজ করার ব্যাপারটাই বলি। মা আমাকে বুঝান যে আমি ভীষণ অন্যায় করেছি। আমি মাকে জিজ্ঞেস করি তুমি কিভাবে জানলে? মা বলল তোমার কালাম ভাই বলেছে। আমি অবাক হয়ে যাই, কালাম ভাই তো প্রবাসে। আমার মা বলল তুমি তোমার কালাম ভাইয়ের সাথে কথা বলো, সে তোমার সাথে কথা বলতে চেয়েছে।
পরে কালাম ভাই আমাকে জানায় যে তিনি সেদিন কুফরি কালাম যেদিন করেছে তার 2 দিন পরে মামা আর মামির ঝগড়া লাগে। কালাম ভাই জিনের মাধ্যমে তা জানতে পারেন এবং নকশাগুলো উদ্ধার করেন এই জিনের মাধ্যমে এবং তা তিনি নষ্ট করে দেন। এবং তিনি জানান আমি খুবই বাজে কুফরি কালাম করেছি আর খুবই ভয়ানক, যেটি আমার ক্ষতিও করতে পারত। তিনি আমাকে বলেন, তোমার মা তোমাকে একটি তাবিজ দেবে, সেটি রাখো, না হলে ওই শয়তান তোমার ক্ষতি করবে। আমি তার কথা মতো তাবিজটি নেই। সে আমায় আরো বলেছিল যে আমি যে মাসুদ ও রানাকে কুফরি করেছি সেটাও তিনি জানেন। আমি সেদিন রাতে ভয় পেয়েছিলাম, তাও সে জানে। আমি জিজ্ঞেস করি, আমি সেদিন রাতে একটি খাটিয়ায় একটি লাশ দেখেছিলাম, ওটা কেন দেখলাম? কালাম ভাই বলল, তুমি যে জোড়া কবরে তাবিজ পুঁতেছিলে, ওই জোড়া কবর যাদের, তাদের মধ্যে একজনকে তুমি দেখেছিলে, যে নিয়মিত তোমার স্বপ্নে আসতো এবং বাস্তবে একদিন তুমি তাকে দেখলে। পরবর্তীতে তাবিজ নেয়ার পর আমার সাথে আর কিছু ঘটেনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। সবাই আমার জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর যেন আমায় ক্ষমা করেন। আমি এখন নিয়মিত নামাজ পড়ি আর আমি অনুতপ্ত, তাই আমাকে খারাপ চোখে দেখবেন না। ঘটনার 3টা অংশ। ঘটনা 1, আমার আম্মুর মুখে শোনা। আম্মু আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে বলছি। আমার নানা ছিলেন খুব পরহেজগার একজন মানুষ। নানার সাথে 11টা জিন ছিল। ওই 11টা জিনের পরিচালক ছিল একটা জিন। তাদের দিয়ে নানা মানুষকে সাহায্য করতেন। তার মোটামুটি ভালো টাকা পয়সা ছিল। নানা মাদ্রাসাতে পড়া অবস্থায় অনেক মানুষকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। নানা মসজিদে নামাজ পড়াতেন, আজানও দিতেন। কোনো সমস্যা হলে তিনি আল্লাহকে ডাকতেন সবসময়। ঘটনার সময় আনুমানিক 1970। আমার নানা বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার বিরামপুর গ্রামে। একদিন আমার নানা তার নিজ গ্রাম থেকে 3-4টা গ্রাম পরে হাবাসপুর নামে একটি গ্রামে যাচ্ছিলেন। তখন বাদ এশা, 1970 সাল, বুঝতেই পারছেন, অনেক রাত। নানাকে মোটামুটি সবাই চিনতেন। হঠাৎ একদল ডাকাত নানাকে ধরে, নানাকে মেরে ফেলবে। নানা উপায় না পেয়ে অনেক দোয়া কালাম পড়তে থাকে। তাদের কাছে যে ছুরি ছিল সেটা দিয়ে কিছুতেই নানার গলা কাটতে পারেনি। ওই দিন সবার হাত অবশ হয়ে গিয়েছিল। সেদিন নানা বেঁচে যান। পরে নানা জানতে পারেন যে নানাকে মারার জন্য ছুরি ধরেছিল, তার হাতে বিষের কারণে পচন ধরে সে মারা গেছে। নানা কিছুটা বোকা বনে যান বিষের কথা শুনে। নানা আমার আম্মুকে যেভাবে বলেছিলেন আমি সেভাবে বলছি। আমার আম্মু ছোটবেলা থেকে অনেক পরহেজগার ছিল নানার মতো। আম্মুর বয়স তখন 5-6। আম্মু একা একা খেলতো, একা থাকতো, একা কথা বলতো। কার সাথে কথা বলতো কেউ বুঝতে পারতো না। এদিকে নানার সাথে থাকা জিন নানাকে মাঝে মাঝে স্বপ্নে এসে বলতো, তোর সব থেকে প্রিয় জিনিসটা আমাকে দে। কিন্তু নানা দিতে চাইতেন না, কারণ নানা ঠিকই বুঝতে পারছিলেন যে তার মেয়ে মানে আমার মাকে সেই জিন চাচ্ছে। নানা আম্মুকে একটা তাবিজ দিয়ে দেন যাতে আম্মুকে নিয়ে যেতে না পারে। সেদিন থেকে আম্মু স্বাভাবিক আচরণ শুরু করে। এভাবে অনেক দিন কেটে যায়। আম্মুর বিয়ে ঠিক হয়ে যায়। ঠিক ওই দিন জিন স্বপ্নে এসে আমার নানাকে কেঁদে কেঁদে বলে, তোর এই মেয়ে যেদিন জন্ম নেয় সেদিন আমার একটা মেয়ে জন্ম নেয়। তোর মেয়ে আমার মেয়ের সাথে খেলা করতো, কথা বলতো। তুই তাবিজ করে আমার মেয়েকে তোর মেয়ের থেকে আলাদা করেছিস, আমি কিছু বলিনি। কিন্তু তোর মেয়েকে বিয়ে দিতে দিব না, তুই তোর মেয়েকে বিয়ে দিতে পারবি না। তারপর দুজনের মাঝে অনেক কথা কাটাকাটি হয়। ওই জিন একটা আবদার করে, তোর মেয়ের সাথে আমার মেয়েও ওই শ্বশুর বাড়ি যাবে। নানা উপায় না পেয়ে রাজি হন। আম্মুর বিয়ে হয়ে যায়। সবকিছু স্বাভাবিকভাবে চলতে থাকে। আম্মুর বিয়ের 7 দিনের পরে হঠাৎ আমার নানা আমাদের বাড়িতে আসেন। নানা খুব তাড়াহুড়া করছিলেন। আম্মুকে বলছিলেন, মা তোর কোনো সমস্যা হয়নি তো? মা বলল, না বাবা, আমি তো ঠিক আছি, কিছু হয়নি তো। মা খেয়াল করলো জোহরের নামাজ আদায় করে নানা এক ব্যাগ বালি নিয়ে বিড়বিড় করে কি যেন পড়ে ওই ব্যাগে ফু দিয়ে আমাদের বাড়ির চারপাশের সীমানায় সেটা ছড়িয়ে দেয়। আম্মুকে বলে আর কোনো সমস্যা নেই। নানা যাওয়ার সময় আম্মুর গলায় একটা তাবিজ বেঁধে দিয়ে যায়। কিন্তু নানা মারা যাওয়ার আগে ওই জিনের সাথে একটা চালাকি করে। ভাবছেন কি চালাকি? শুনতে থাকুন। প্রিয় লিসেনার, এই বিষে আমার জীবনের সবকিছু কেড়ে নেয়। কিভাবে? শুনুন। 2006 সালে আমার বয়স তখন 13। একদিন রাত আনুমানিক 2টার দিকে আমি প্রাকৃতিক ডাকে সাড়া দেবার জন্য বাইরে যাই। সেদিন জ্যোৎস্না রাত ছিল, ঝিঝি পোকার ডাক ছিল। হঠাৎ আমি ফস ফস আওয়াজ শুনতে পাই। দেখি একটা সাপ। এমন সাপ দুনিয়াতে কেউ দেখেনি। সাপটা অবিকল মানুষের মতো।
গোল হয়ে বসে আছে বাড়ির উঠোনে। আমি সাথে সাথে আমার রুমে চলে আসি। সকালে আম্মুকে বলার পর আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে আর আমাকে বলে এসব কিছু না আমি ভুল দেখেছি। তারপর থেকে আমার সাথে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে যার সাক্ষী আমার আপন খালাতো ভাই শাহিন। আমি রাতে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করি, যেমন বিশাল মরুভূমির মাঝে আমি একা দাঁড়িয়ে আছি, সাপের মতন দেখতে কিছু একটা দানবের মতো আমাকে মেরে ফেলার জন্য আমার দিকে এগিয়ে আসে। আমি চিৎকার করতে করতে দৌড়াতে থাকি। আমার চিৎকার সবাই শুনতে পায়, কিন্তু আমি সকালে উঠে কিছু বলতে পারি না। সকালে আম্মু আমাকে বলে তুই রাতে এগুলো কি বলিস? আমি বললাম কি বলি আম্মু? আম্মু বলেন কি আবোল তাবোল বলিস? আমি বলি কি কথা বলো? আম্মু বলে কতবার বলেছিলাম বিয়ে দিস না, বিয়ে দিস না, যদি বিয়েই দিতে হয় আমার মেয়েকে সাথে নিয়ে যাবি। একদিন আমার পাশের গ্রামে একটা কবিরাজ আসে আমাদের বাড়িতে। আমি পাশের রুমে ছিলাম, কিছু দেখতে না পারলেও সব শোনা যাচ্ছিল। এই কবিরাজ কিছু দোয়া পড়ছিল। হঠাৎ আমার আম্মু চিকন সুরে বললেন কতবার বলেছিলাম বিয়ে দিস না, যদি বিয়ে দিতেই হয় আমার মেয়েকে সাথে নিয়ে যাবি। আমি কথাটা শুনে ভয়ে কাঁপতে থাকি, কারণ আম্মু তো আমাকে বলতো আমিই নাকি এগুলো বলতাম। তারপর আমি রুম থেকে বেরিয়ে যাই। সত্যি বলতে আমি ব্যাপারটা নিতে পারছিলাম না। ভয় কৌতূহল সবই আমাকে পাগল করে দিচ্ছিল। একদিন আম্মু আমাকে নিয়ে ওই কবিরাজের বাড়িতে যায়। আমি আম্মু কবিরাজের ঘরে ঢুকি। তখন গরমের সময় হবার পরেও রুমের মধ্যে ঢোকার সাথে সাথে আমি একটা শীতল আবহাওয়া অনুভব করি। এত ঠান্ডা যে মনে হচ্ছিল যে আমি ওইখানে জমে বরফ হয়ে যাব। রুমটা পুরো অন্ধকার ছিল। রুমের মাঝখানে শুধু একটা মোমবাতি জ্বলছিল। একটা মোমবাতির আলোতে খেয়াল করলাম একজন মানুষ বসে আছে। মানুষটা আর কেউ না, ওই কবিরাজ। আম্মু তাকে জিজ্ঞেস করলো আম্মুর সাথে ওই দিন কি হয়েছিল। কবিরাজ যা বলছিল সেটা আমি কবিরাজের ভাষাতেই বলছি। কবিরাজ, আপনার 11টা জিনের আসর আছে। মূলত জিনগুলো এসেছে আপনার বাবার কাছ থেকে। আপনার যেদিন জন্ম হয় সেদিন ওই 11টা জিনের বাদশার মেয়ের জন্ম হয়। আপনার সাথে ওই মেয়েটা বড় হতে থাকে। একসময় ওই মেয়ে আপনাকে তাদের জগতে নিয়ে যেতে চায়। ওই জিনের বাদশা আপনার বাবার স্বপ্নে এসে আপনাকে তার মেয়ের সাথে নিয়ে যেতে চাইলে আপনার বাবা রাজি হননি। আপনার বিয়ের পর ওই 11টা জিনের মেয়ে আপনার শ্বশুর বাড়ি চলে আসে। আপনার বিয়ের পর পর আপনার বাবা একদিন আপনার শ্বশুর বাড়ি এসেছিল এবং সাবধানে থাকিস সবসময় এটা বলেছিল আপনাকে। আর সেদিনই আপনার বাবা আপনার শ্বশুর বাড়ির পাশে কিছু বালি ছিটিয়ে দিয়েছিল। আমি বললাম হ্যাঁ। তখন কবিরাজ বলল আপনার স্বপ্নে যে জিন আপনার শ্বশুর বাড়িতে আসছিল, মূলত আপনার বাবা ওই জিনের বাদশা তার মেয়েকে আপনাদের বাড়ি থেকে বের করে দেয় এবং বাকি 10 জিনকে আপনার বাবা বশে এনে আপনাদের বাড়িতে রেখে দেয়, যাতে ওই জিনের বাদশা আপনাদের কোনো ক্ষতি করতে না পারে। এটি ছিল আমার নানার ওই জিনের বাদশার সাথে করা চালাকি। নানা ওই জিনদের দিয়েই আম্মুর সুরক্ষার ব্যবস্থা করেছিল। তারপর আমি আম্মুর বাড়িতে চলে আসি। সেদিন থেকে আম্মুকে সবসময় চিন্তিত দেখাতো। আম্মুর সবসময় খুব ভয়ে ভয়ে থাকতো। প্রিয় লিসেনার, আপনাদের কি মনে হচ্ছে যে আমার আম্মুকে স্বপ্নের কথা বলেছিলাম? আম্মু হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়েছিল। হ্যাঁ, মূলত আম্মু নিজেও সাপকে দেখতো, কিন্তু কথাটা সে কাউকে কোনোদিন বলেনি। আম্মুর সাথে ছোটবেলা থেকে এত কিছু ঘটেছে যে এসবের কিছুই আম্মু জানতো না। একদিন রাতে আম্মু চিৎকারে আমাদের সবার ঘুম ভাঙে। আব্বু আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আম্মু বরাবরই একটা সাপ দেখতো, অবিকল নাকি সেটা দেখতে মানুষের মতো, এবং সেই সাপটা নাকি আম্মুর সাথে কথাও বলতো এবং যে ধরনের কথা বলতো সেটা তাকে নাকি ঠকানো হয়েছে, এই ধরনের কথা বলতো। আম্মুকে মাঝে মাঝে রাতে এসে ওই সাপটা ভয় দেখাতে থাকে। আম্মু ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। একদিন হঠাৎ ওই কবিরাজ আমাদের বাড়িতে কিছু না বলে চলে আসে। কবিরাজকে সেদিন খুব খুশি দেখাচ্ছিল। আম্মুকে নিয়ে তড়িঘড়ি করে আম্মুর রুমে চলে যায়। কবিরাজের কথা মতো আম্মু আব্বুকে কিছু জিনিস নিয়ে আসতে বলে এবং আসন পাতার কথা জানায়। জিনিসগুলো হলো লাল সুতা, শিলপাটা, আগরবাতি, আতর, সুরমা, দুধ ও কাঁঠাল পাতা। আম্মুর যেহেতু অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আব্বু ভেবেছে হয়তো কবিরাজ আম্মুকে ভালো করে দেবে, তাই কোনো কিছু না বলেই আব্বু চলে গেল ওই সব জিনিস নিয়ে আসতে। আব্বু রাতের মধ্যে সব জিনিস নিয়ে বাসায় আসে। রাতের ঘটনা আমি কিছু জানি না। সকালে ঘুম থেকে উঠে আম্মুর রুমে গিয়ে আমি হতভম্ব হয়ে যাই। আম্মুর রুমে ধূপের গন্ধ। অনেকটা মাটি কেটে চারকোনা করা একটা মাটির আসন তৈরি করা হয়েছে। সেখানে আম্মু বসে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে জিকির করছে আর আব্বু পাশে বসে আছে। আম্মুর সামনে একটা পাটা, যার চারপাশে আগরবাতি, পাটার ওপর 10টা কাঁঠাল পাতা এবং পাতার ওপরে দুধ। আমি দেখে অনেকটা ভয় পেয়ে যাই। তারপর আম্মু রুম থেকে বের হতো না, সারাদিন ওই আসনে বসে কাঁদতো আর জিকির করতো। তারপর থেকে ওই কবিরাজকে আর আমাদের বাড়িতে দেখা যায়নি। এদিকে আম্মু খেয়াল করলো আমার নানার দেয়া ওই তাবিজ তার গলায় নেই। আম্মুর রুমে আমি আম্মু হন্যি হয়ে খুঁজেও কোথাও পেলাম না। এদিকে আম্মুর অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হতে লাগলো। আব্বু আম্মুকে নিয়ে 3-4 দিনের জন্য কোথায় যেন যেত। আমি জিজ্ঞেস করলে বলতো মাজারে যাচ্ছি। একটা মানুষ একটানা কত সময় কান্না করতে পারে আপনাদের ধারণা আছে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কিন্তু আম্মু 24 ঘন্টা কাঁদতো রুমে। রাত হবার সাথে আম্মুর কান্না বাড়তে থাকতো। আম্মু কান্না করতো আর একটা কথা বলতো, ও বাবা গো, আমাকে বাঁচাও গো, আমার শরীর জ্বলে গেল, পুড়ে গেল।
2010 থেকে 2013 পর্যন্ত 3টা বছর আমি আম্মুর শুধু আল্লাহকে একটা কথা বলতাম, আল্লাহ আমার আম্মুকে তুমি নিয়ে যাও, এই দুনিয়া থেকে নিয়ে যাও। এমন পরিস্থিতি হলে একটা সন্তান তার মার মৃত্যু কামনা করতে পারে, তা বোঝার ক্ষমতা হয়তো সবার নেই। 2013-তে জবের কারণে আমি ঢাকার আশুলিয়াতে থাকতাম। সত্যি বলতে আম্মুর কষ্ট সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে চলে আসি। আমার বড় ভাই আব্বু আম্মুকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে আম্মুকে নিয়ে যায়, কিন্তু কিছুতেই আম্মুর উন্নতি হচ্ছিল না। 2013 সালের 15 নভেম্বর আমার আম্মু বিছানা থেকে উঠতে পারে না। আম্মুর অবস্থা খুব খারাপ শুনে আমি ঢাকা থেকে বাড়ি চলে আসি। এসে যা দেখি সেটা সহ্য করার মতো না। আমার আম্মু আমাকে চিনতেই পারছে না। আম্মুর পুরো শরীর ফুলে গেছে, খেতে পারছে না, কথা বলতে পারছে না, শুধু তাকিয়ে থাকতো আর চোখ দিয়ে পানি পড়তো। আম্মুর এই অবস্থা দেখে আব্বু ফুরফুরা শরীফ থেকে একজন হুজুরকে নিয়ে আসেন বাসায়। বলে রাখা ভালো, আম্মু আর আব্বু মাঝে 3-4 দিনের জন্য ফুরফুরা শরীফে যেত। হুজুরটা আমাদের বাড়িতে ঢোকার সাথে সাথে বলে উঠলেন, এই বাড়িতে আপনারা কিভাবে বসবাস করেন? হুজুরের চোখ ভয়ে লাল হয়ে গেল। হুজুর সাথে সাথে আম্মুর কাছে এসে বসলো, কিছু দোয়া পড়ে আম্মুকে ফু দিল। হুজুর আমাকে আর আব্বুকে রুম থেকে বের হয়ে যেতে বলল। প্রায় 2 ঘন্টা পরে হুজুর আব্বুকে ডাকলো, সাথে আমিও গেলাম। হুজুর আব্বুকে বলল, অনেক দেরি করে ফেলেছেন আমাকে ডাকতে, এখন আর কোনো কিছু করার উপায় নেই, আমি কিছু করতে পারবো না, আমাকে মাফ করে দেন। আমি হুজুরকে কাঁদো কাঁদো হয়ে বললাম, হুজুর মাকে বাঁচান। হুজুর বলল, বাবা তোমার আম্মুর ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক কি আমি জানতাম না। হুজুরের মুখে সেদিন সব শুনে আমি বুঝছিলাম দুনিয়াতে এর থেকে খারাপ আর ভয়ানক কিছু হতে পারে না। হুজুর আমাকে যা বলছিল তার ভাষাতেই বলছি, তোমাদের বাড়িতে 11টা জিন ছিল, যার মধ্যে 10 জন সবসময় তোমার আম্মুকে সুরক্ষা করত। মূলত তোমার নানা যেদিন ওই জিনের বাদশা ও তার মেয়েকে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, সেদিন থেকে তোমার আম্মুর ক্ষতি করার জন্য জিনের বাদশা ওত পেতেছিল। কিন্তু তোমার নানার বুদ্ধি করে জিনের বাদশার সাথে থাকা 10টি জিনকে তার আয়ত্তে নিয়ে নেয় এবং তোমাদের বাড়িতে তাদের আবাসস্থল গড়ে তোলে এবং তোমার আম্মুর সুরক্ষার জন্য সেটি করে। কিন্তু সব থেকে বড় ভুল যেটা তোমার আম্মু করতো তা হলো ওই কবিরাজকে তোমাদের বাড়িতে ডেকে। কবিরাজ যেদিন তোমাদের বাড়িতে প্রথম আসে সেদিন রাতে ওই জিনের বাদশা কবিরাজের স্বপ্নে এসে বলেছিল, আমাদের বাড়িতে 3টা মাটির কলসি ভরা সোনা আছে, যা আমাদের বাড়িতে থাকা 10টা জিন পাহারা দেয়। ওই 10টা জিনকে মুক্তি দিলে ওই সোনা ভর্তি কলসি কবিরাজ পাবে। প্রিয় লিসেনার, এখন বুঝতে পারছেন সেদিন কেন কবিরাজ এত সুখী ছিল, খুশি ছিল। যাই হোক, মূল ঘটনায় আসি। হুজুর বলতে থাকলেন, জিনের বাদশার কথা শুনে লোভে পড়ে ওই কবিরাজ তোমার আম্মুর ওপরে ব্ল্যাক ম্যাজিক করে। ওই 10টা জিনকে কুফরি করা দুধ খাওয়ায় এবং তাদের সবাইকে ওই কবিরাজ বন্দি করে তার সাথে নিয়ে যায় এবং তোমার আম্মুর গলায় থাকা তোমার নানার দেয়া সুরক্ষা কবচ নষ্ট করে ফেলে। ঠিক তখনই জিনের বাদশা আমার আম্মুকে এসে দংশন করে আম্মুর সারা শরীরে বিষ ছড়িয়ে দেয়। মনে আছে আমার নানাকে যে ডাকাত মেরে ফেলেছিল, সেই ডাকাতের হাত ও সারা শরীর বিষের কারণে পচন ধরে যায়। যাই হোক, এই কথা বলে হুজুর কিছু সময় চুপ থেকে আমাকে বলল, তোমার আম্মু প্রিয় খাবারগুলো এনে খাওয়াবা। একদিন একটা তাবিজ দিয়ে যাচ্ছি, আশা করি তোমার আম্মু কথা বলতে পারবে, তবে সময় ঘনিয়ে আসছে বাবা। এই বলে হুজুর চলে গেলেন। তারপর আমি ঢাকায় চলে আসি 2013 সালের 8 ডিসেম্বর। আমার আম্মু সেদিন কথা বলতে পারছিল একটু একটু। আম্মু আমাকে দেখতে চাচ্ছিল, শুনে আমি খুব খুশি হয়ে বাসায় চলে আসি। এসে আম্মুকে দেখলাম আম্মু সবার সাথে কথা বলছে, আমাকে ইশারা করে ডাকছে, বলল, মনি আসো। ওরে আমার সোনা মনি, তুমি বেঁচে আছো, তুমি আসছো। আম্মুর মুখের এই কথা শুনে যতটা খুশি হয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছি, কারণ 3 মাস পর আম্মুর মুখে কথা শুনলাম। একদিন ছুটি থাকার কারণে সেদিন ঢাকায় ফিরতে হবে। আসার সময় আম্মু আমার কাছে ডেকে বলল, মনি সামনের শুক্রবারে আমাকে দেখে যাস। আমি বুঝতে পারিনি কেন আম্মু শুক্রবারে আসতে বলল। 2013 সালের 13 ডিসেম্বর শুক্রবার রাত 10:31 অফিস থেকে এসে ফ্রেশ হয়ে ভাত নিয়ে মাত্র 1 মুঠো ভাত মুখে দিয়েছি, ফোন কল আসলো। ওপাশ থেকে কাজিন যা বলল, প্রতিটা সন্তানের কাছে এর থেকে হৃদয় বিদারক আর কিছু হতে পারে না। প্রিয় লিসেনার, হয়তো বুঝতেই পারছেন আমার কাজিন কি বলেছিল। আমি আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটাকে হারালাম। প্রিয় লিসেনার, রাসেল ভাই, আমি জানি না আমার ঘটনা কতটুকু ভয়ের ছিল, কিন্তু আমার আম্মুর জীবনের ভয়াবহতা আর আমার নিজের চোখে দেখা সবকিছু এখনো আমার মনে দাগ কেটে রেখেছে। ব্ল্যাক ম্যাজিক মানুষের জীবনে কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ভয়াবহ পরিণতি আনতে পারে, আমার আম্মু তার প্রমাণ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ প্রিয় লিসেনার, এত কষ্ট করে আমার জীবনের ঘটনা শোনার জন্য। ইস্তাফিল হোসাইন নাহিন ঢাকা থেকে লিখেছেন ঘটনাটি। চমৎকার একটি ঘটনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আরও ঘটনা আপনার কাছ থেকে পাব। যেভাবে তিনি তার পরের অংশটুকু লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। তিনি লিখছেন, ঘটনাটি 2016 সালের নভেম্বরের মাঝামাঝি সময়ের। ঘটনাটি ঘটেছে সাভারের নবীনগরের আশেপাশে কোনো একটি বাসায়। ঘটনাটি আমি এবং আমার বন্ধু একত্রে
ফেস করেছি। তো 2016 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি। সাভারে আমার বন্ধুর এক আত্মীয়র বাসায় উঠেছিলাম। সেখানে দুদিন ছিলাম। দুদিনই আমাদের পরীক্ষা ছিল। তাই প্রথম যেদিন বাসায় গিয়েছিলাম সেদিন মোটামুটি রাত হয়ে গিয়েছিল। তো রাতের খাবার শেষ করে আমি আর আমার বন্ধু ঘুমাতে চলে গেলাম। বলে রাখা ভালো, আমাদের বাসায় 3টি বেডরুম ছিল এবং আমাদের জন্য নির্ধারিত রুমটি ছিল ডান দিকের কর্নারের রুমটি। মাঝখানে রুমে থাকতো সেই বাসার বড় এবং মেঝো ছেলে, এবং বাম দিকের কর্নারের রুমে থাকতো আন্টি এবং ওনার ছেলে। আঙ্কেল তখন বিদেশে অবস্থান করছিলেন। আমরা যখন ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গেলাম তখন রাত 11টা। যেহেতু পরের দিন 9টায় এক্সাম এবং সারাদিন জার্নি করে আমরা দুজনেই মোটামুটি ক্লান্ত, তাই বিছানায় শুয়েই আমি আর আমার বন্ধু ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমার একটা অভ্যাস ছিল ঘুমানোর আগে ফেসবুকে ব্রাউজ করা, এবং সেই ব্রাউজিংটা করতাম কোনো কিছু হোক আর না হোক। তো আমি ব্রাউজ করতে করতে দেখি রাত 12টা বেজে গেছে। তার মানে তিনি বলছেন যে তার বন্ধু ঘুমিয়ে গিয়েছিল এবং তিনি তখন জেগে জেগে ব্রাউজই করছিলেন। এবং হঠাৎ করে তিনি বললেন যে ওয়াশরুমে এসে লাইট বন্ধ করে। আমি আবার তখন শুয়ে পড়লাম। হঠাৎ দেখি রুমের ছাদে দৌড়াদৌড়ির আওয়াজ। প্রথমে মৃদু এবং ধীরে ধীরে আওয়াজ বাড়তে লাগলো। তবে দৌড়ানোর ধরন ছিল একটু অদ্ভুত। শব্দটা আসছিল রুমের ছাদের এক কর্নার থেকে আরেক কর্নার বরাবর, সোজাও না বাঁকাও না, যেন একটা নিয়ম করে দৌড়াচ্ছিল। আমি ভাবলাম নিশ্চয়ই ওপরের তলায় বাচ্চারা এরকম করছে, যেহেতু শহরের সাইডে বাসা এবং অনেক বাচ্চারাই রাতে দেরি করে ঘুমায়। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমরা ছিলাম 5 তলায় এবং 5টি তলাই ছিল, যেটা আমরা প্রথমে খেয়াল করিনি। পরে জানতে পেরেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো ওপরের তলা থেকে শব্দ আসছে, তা প্রকৃতপক্ষে ছাদ থেকে আসছিল। অর্থাৎ 5 তলার ওপরে যেহেতু তারা অবস্থান করছিলেন, 5 তলার ছাদ থেকেই এই শব্দটি আসছিল বলে বোঝা যাচ্ছে এখানে। এরকম আওয়াজ 30-40 মিনিট পর্যন্ত ছিল, একটা নিয়মিত বিরতি দিয়ে দিয়ে। তো এরপর শব্দ বন্ধ হয়ে যায় এবং আমি এক সময় ঘুমিয়ে পড়ি। পরের দিন পরীক্ষা দিয়ে ক্যাম্পাসে ঘুরে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আন্টি আর তার ছোট ছেলেকে দিয়ে আমাদের রুমে চা নাস্তা দিয়ে যায়। তো ছোট ছেলেটির সাথে কথা বলতে বলতে আমি অভ্যাসবশত ওকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলাম। জানতে পারলাম তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার কোনো একটি গ্রামে, নামটি বলতে পারলাম না। তো আমার ছোট থেকেই ভৌতিক বিষয়ে ব্যাপক আগ্রহ আছে, যার জন্য আমি ছেলেটিকে জিজ্ঞেস করেই ফেললাম যে গ্রামের বাড়িতে কি কোনো ভৌতিক ঘটনা প্রচলিত আছে কিনা। ছেলেটি উত্তর দিল সেটা হচ্ছে একেবারে অপ্রত্যাশিত ছিল। সে বলল, বাড়িতে কি? এই বাসাতেই তো অনেক ঘটনা আছে। আমি শুনে লাফ দিয়ে উঠলাম। যখন জানতে চাইলাম কি ঘটনা, তখন ছেলেটি চলে গেল। বলল যে ওর আম্মু এসব বলতে মানা করে দিয়েছে। তো আন্টি যখন আমাদের রুমে আসলো, আন্টিকে এ প্রসঙ্গে জানতে চাওয়ায় প্রথমে আন্টি এরকম অস্বীকার করে বসলেন এবং বললেন ছোট ছেলে কি বলতে না কি বলেছে। কিন্তু আমার প্রচুর চাপাচাপির পর আন্টি আমাকে বলতে বাধ্য হলেন। তো উনি কিছু তথ্য দিলেন বাসাটির সম্পর্কে, যা ছিল যথেষ্টই আতঙ্কজনক। উনি বললেন ওনারা এই বাসায় ওঠার পরপরই কিছুদিন পরেই নানা রকম অদ্ভুত কর্মকাণ্ড শুরু হয়। যেমন আন্টি এবং তার ছোট ছেলে যে রুমে থাকেন সেই রুম থেকে নিয়মিত একটি বিরতি দিয়ে রাত ঠিক 12টা থেকে 1টার মাঝামাঝি সময় একজন মহিলা ও একটি ছোট বাচ্চার করুণ সুরে কান্নার আওয়াজ আসতো, এবং আওয়াজটা ছিল জানালার ঠিক পাশাপাশি, অর্থাৎ জানালার পাশ থেকে আওয়াজটি আসতো। প্রথম কয়েকদিন আন্টি ভাবতেন উনি হয়তো ভুল শুনছেন, কিন্তু নিয়মিত হবার পর উনি একদিন জানালা দিয়ে বাইরে তাকানোর পরে যা দেখলেন এ কথা অবিশ্বাস্য। উনি দেখতে পেলেন একজন মহিলার মতো অবয়ব, যিনি সাদা পোশাক পরিহিতা, একরকম শূন্যে ভাসছেন, এবং সেই মহিলাটির কোলে কিছু একটা তিনি তা জড়িয়ে ধরে আছেন এবং নিচু হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। এই দৃশ্য দেখে আন্টি খুবই ভয় পেয়ে গেলেন। তিনি পরের দিন এই ঘটনা তার 2 ছেলেকে বললেন। 2 ছেলেকে বলার পর তাদের মুখেও শুনলেন আরো অদ্ভুত কথা। মাঝের রুমে তখন থাকতো বড় ছেলে। তো বড় ছেলেটি আন্টিকে বললেন উনি প্রায় রাতে ওনার রুমের ছাদে শিলপাটার আওয়াজ শোনেন, যেন কেউ পেঁয়াজ রসুন বাটছে এত রাতে। কিন্তু উপরে তো ছাদ, তাহলে কারা এসব করে? আবার মাঝে মাঝে তিনি হাতুড়ি পেটার শব্দও পেতেন। তো একদিন এরকম শব্দে বিরক্ত হয়ে উনি ছাদে ব্যাপারটা দেখতে গেলেন। ছাদে গিয়ে দেখেন কেউ নেই, কিন্তু যখন ছাদের দরজাটা বন্ধ করতে যাবেন তখনই দেখলেন একটা ছায়ার মতো কি যেন দ্রুত সামনে চলে গেল। তিনি ভয় পেয়ে তাড়াতাড়ি রুমে এসে গেলেন। তো কেউই নিজেদের ঘটনা কাউকে বলেনি, যেন কেউ ভয় না পায়। এরপর মেজো ছেলে যা বলল আন্টিকে, তা ছিল আমাদের সাথে গত রাতে ঘটা একদম সেই ঘটনার কার্বন কপি। হুবহু সেই ঘটনার সাথে মিলে মেজো ছেলেও ঠিক
আমারই মতো রুমের ছাদে এক কর্নার থেকে অন্য কর্নারে দৌড়াদৌড়ির আওয়াজ পেতে লাগলেন প্রায় প্রতি রাতেই। তিনি বিরক্ত হয়ে একবার ছাদে গিয়ে দেখলেন একটা আগুনের গোলার মতো ছাদের এক কর্নার থেকে আর এক কর্নারে ছুটে যাচ্ছে। এটা দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে রুমে চলে আসলেন। আমরাও আন্টিকে জানালাম যে গত রাতে আমার সাথেও এইরকম অভিজ্ঞতা হয়েছিল। তো টানা কয়েকদিন এরকম ভীতিকর অভিজ্ঞতার পর আন্টিরা প্রথমে আরও কিছু ভাড়াটিয়ার সাথে ব্যাপারে কথা বললেন। তারা জানালেন তাদের প্রত্যেকের পরিবারেই কারো না কারোর সাথে কিছু না কিছু বিস্ময়কর ঘটনা ঘটেছে। যেমন একদিন দুপুরে এক বাসায় বুয়া ছাদে কাপড় নাড়তে গিয়ে দেখে এক মহিলা নিচে পা ঝুলিয়ে বসে আছে। তিনি তাকে ডাকতে গেলেন এবং দেখলেন সেই মহিলার চোখ রক্তলাল। এটা দেখে বুয়া চিৎকার দিয়ে বাসায় গিয়েও আবারও কয়েকজনকে নিয়ে এসে দেখলেন কেউ নেই। এরকম কারো বাসায় বেসিনের ট্যাপ খুলে যায়, একদিন কেউ নানা রকম অদ্ভুত শব্দ পায়, এভাবেই চলতে লাগলো। তো একদিন কয়েকজন মিলে বাড়িওয়ালার সাথে দেখা করতে গেলে দেখেন যে বাড়িওয়ালা বিদেশে, এবং জানতে পারলেন অনেক আগে থেকেই বাড়িটির পাশে একটি শ্মশান ছিল এবং পরে এটাকে উচ্ছেদ করে এই ভবনটি নির্মাণ করা হয় এবং এই বাড়িতে এখনো কোনো মিলাদ পড়ানো হয়নি এই বাসাটা তৈরির পর থেকেই। তো কেয়ারটেকার জানালেন বাড়িটার বাড়িওয়ালা আরো 2 মাস পর এসে মিলাদ দেবেন। আন্টির মুখে এসব কথা শুনে আমি এবং আমার বন্ধুর অবস্থা তো খারাপ। আমরা ভাবছি আজকের রাতটা কিভাবে কাটাবো। তখন যদি জানতাম আমাদের জন্য কি অপেক্ষা করছে, তো রাতের খাবার খেয়ে ভয়ে ভয়ে আমরা সেদিন বিছানায় গেলাম। অপেক্ষা করছি কখন না কখন আবারও সেই দৌড়াদৌড়ির আওয়াজ শুরু হয়ে যায়, কিন্তু প্রায় 12:15 বাজার পরেও কোনো ছোটাছুটির শব্দ না পেয়ে আমরা ভাবলাম হয়তো আজ আর কিছু হবে না, কিন্তু মন থেকে তবুও ভয় যাচ্ছিল না। ঘুমানোর চেষ্টা করছি, হঠাৎ আমার বন্ধু বলল তার ওয়াশরুমে যেতে হবে এবং সে একা যেতে ভয় পাচ্ছে, যেহেতু ওয়াশরুমটা বাসার একদম সাইডে, তাই আমাকেও সাথে নিয়ে যেতে হলো। তো আমি বাইরে ছিলাম এবং সে ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর আমার বন্ধু ভেতর থেকে আমাকে বলল আমি কেন তাকে ভয় দেখানোর চেষ্টা করছি। আমি তো অবাক। আমি জানতে চাইলাম কি হয়েছে। সে বলল আমি নাকি বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছি। আমি বললাম আমি তো দরজা বন্ধ করিনি, আর আমি এরকম কেন করব, এমনিতে যথেষ্ট ভয়ে ছিলাম। এটা শুনে আমার বন্ধু আরো ভয় পেয়ে গেল এবং বলল সে দরজা খুলতে পারছে না। বলে রাখা ভালো, দরজায় কোনো ছিটকেনি ছিল না, বর্তমানে যেভাবে প্রেস করে খুলতে হয় এরকম কিছু ছিল না, বা শক্ত হয়ে যাবে বা ওইরকম কোনো ছিটকানি ছিল না যেটা খোলা অসম্ভব। তো তার জন্য দরজা খুলতে না পারার কোনো কারণ নেই। এবার আমি ভয় পেয়ে গেলাম হচ্ছেটা কি। এরপর হঠাৎ আমার বন্ধু চিৎকার করে বলতে লাগলো একটি ছায়া এগিয়ে আসছে তার দিকে। আমি তার চিৎকারে এবং আমার ডাকাডাকিতে আন্টি ও তার ছেলেরা ছুটে এলো। আমি তাদেরকে বললাম কি হয়েছে। সাথে সাথে অবাক করা বিষয় ঘটল, দরজাটি নিজে নিজেই খুলে গেল এবং আমি দেখি আমার বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে উঠিয়ে চোখ মুখে পানি ছিটানোর পর প্রায় 30 মিনিট পর জ্ঞান ফিরল। তারপর কোনো রকমের রাতটা আমরা পার করলাম। পরের দিন পরীক্ষা দিতে গেলাম এবং স্বাভাবিকভাবেই পরীক্ষা খুব একটা ভালো হলো না। আমাদের পরীক্ষা দিয়ে আবার বাসায় এসে দুপুরের খাবার খেয়ে তারপর বিদায় নেবার কথা ছিল, কিন্তু আমরা এতই ভীত ছিলাম যে সেই বাসায় আর যেতে চাইনি। তাই আমাদের ব্যাগ সহ একেবারে বের হয়ে গিয়েছিলাম। তারপর পরীক্ষা শেষ করে ওখানেই কোনো রকম খেয়ে বাস ধরে ময়মনসিংহ ফিরে আসলাম। বাসে বসে বসে তখনও চিন্তা করছিলাম কি ঘটে গেল আমাদের সাথে। পরে আন্টি 1 মাস পরে ফোন করে জানালেন বাসায় মিলাদ পড়ানো হয়েছে এবং এখন আর কোনো ভৌতিক ব্যাপার ঘটছে না। এই ছিল আমার ঘটনা। জানি না কতটা ভয়ের, কিন্তু যারা সেটা প্রত্যক্ষ করেছিল সেই রাতে আমরা প্রচণ্ড আতঙ্কিত ছিলাম। ঘটনাটি যদি প্রচারযোগ্য হয় তবে প্রচার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথি। রাত প্রায় 12টা। পাহাড়ি রাস্তা দিয়ে একা একা ছুটে চলছে একটি পুরনো বাস। বাসে যাত্রী মাত্র 5 জন। হঠাৎ চালক ব্রেক ঘষে দাঁড়ালেন। এত রাতে এখানে কে দাঁড়িয়ে আছে বলে উঠল এক যাত্রী। বাসের সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা, সাদা শাড়ি পরা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তিনি ধীরে ধীরে বাসে উঠলেন, কিছু না বলে পিছনের সিটে বসলেন। কিছুক্ষণ পর কন্ডাক্টর টিকিট চাইতে গেলে দেখলো পেছনের সিট ফাঁকা, কিন্তু সিটটা ভেজা, যেন কেউ বসে উঠেছে।
ঠিক তখনই চালক চিৎকার করে উঠল, বাস থামাও, এখনই থামাও। চালক বলল, এই রাস্তায় 3 বছর আগে একটা বাস খাদে পড়ে গিয়েছিল। সেই বাসের একজন মহিলা যাত্রী ঠিক এই জায়গাতেই মারা গিয়েছিল, সাদা শাড়ি পরা। পরদিন সকালে পুলিশ এসে দেখে বাসের পিছনের সিটের নিচে কাদামাখা নারীর পায়ের ছাপ। বাসটা আর কখনোই এই রাস্তায় চলেনি। আলো জ্বলে ওঠে। রাহুল এসব বিশ্বাস করত না। এক রাতে সাহস করে সে ঠিক করলো বাড়িটা নিজে গিয়ে দেখবে। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই ছায়াটি ধীরে ধীরে কাছে এলো। কানে ভেসে এলো ফিস ফিস শব্দ। এত রাতে এখানে কে এসেছে? হঠাৎ আয়নায় কাঁচ ফেটে গেল, আলো নেভে গেল। রাহুল চিৎকার করে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল পুরনো বাড়ির দরজায় নতুন করে লেখা, আর কেউ আসবে না। রাহুল আর কখনো কথা বলেনি। আর সেই বাড়িতে আজও রাত 12টায় আলো জ্বলে ওঠে। চলে যাচ্ছে আর একটা ঘটনায়। গ্রামের শেষ মাথায় একটা পুরনো স্কুল ছিল, বহু বছর ধরে বন্ধ। সন্ধ্যার পর কেউ ওদিকে যেত না। সবাই বলতো রাত হলে নাকি ভেতর থেকে চক দিয়ে বোর্ডে লেখার শব্দ আসে। একদিন রাকিব আর তার 2 বন্ধু ঠিক করলো ভয় টয় কিছু নেই, নিজেদের চোখে দেখে আসবে। রাত 12টার সময় টর্চ নিয়ে তারা স্কুলের সামনে পৌঁছালো। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বয়ে গেল। টর্চের আলো পড়ল ব্ল্যাকবোর্ডে। বোর্ডে বড় বড় করে লেখা, কে এসেছে। 3 জনেই জমে গেল। কেউ কিছু লেখেনি। হঠাৎ পেছন থেকে কটকট শব্দ। ঘুরে দেখে ক্লাসরুমের বেঞ্চগুলো নিজেরাই নড়ছে। ঠিক তখনই ঘন্টা বাজলো, টিং টিং টিং। স্কুলের পুরনো লোহার ঘন্টা, যেটা নাকি বছর 10 আগে খুলে ফেলা হয়েছিল। রাকিব দৌড়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা আর নেই, দেওয়াল। শেষে তখন ভোর হলো। গ্রামের লোকেরা স্কুল ঘরের সামনে 3টা টর্চ পরে দেখতে পেল, কিন্তু রাকিব আর তার বন্ধুরা আর কোনোদিন ফেরেনি। আর আজও নাকি গভীর রাতে ওই স্কুল ঘরে বোর্ডে লেখা ভেসে ওঠে, নতুন ছাত্র চাই। তো আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আলহাজ ধনবাড়ি টাঙ্গাইল থেকে বলছি। আসলে আমি অনেকদিন ধরে এই ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি। কয়েকবার আমি হালকা পাতলা ইমেল টাইপ করেছি, কিন্তু অতটা ভালো লিখতে পারি না। লাস্ট লিখতে শুরু করেছিলাম, অর্ধেক পর্যন্ত লিখেছিলাম, বাট সময়ের কারণে আর লিখতে পারিনি। ঘটনাটা যেহেতু মোটামুটি বড় ধরনেরই, আর আমি এবার অ্যাডমিশন ক্যান্ডিডেট, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, তো আমাকে ভালো পরিমাণে পড়াশোনা করতে হয়। তাই আমার কাছে এরকম সময় নেই যে আমি অনেকক্ষণ ধরে টাইপ করে আমি পাঠাবো। তাই আমি পাঠাচ্ছি আপনাকে অডিও আকারে। যদি ভালো লাগে ঘটনাটা আপনি শেয়ার করবেন। আর হ্যাঁ, ঘটনাটা একটু বড় হবে। যদি যে কোনো পার্ট যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি এক কাজ করতে পারেন, ঘটনাটা কেটে যতটুকু ভালো লাগে ততটুকু প্রচার করতে পারেন। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা হচ্ছে আমার নানার সাথে ঘটা। এটা ধরতে পারেন আপনি একটা একজন মানুষের পুরো লাইফের ঘটনা বলতে পারেন, মানে ছোট থেকে বড় মৃত্যু পর্যন্ত ঘটনা। তো আমার নানা যখন ছোট, আগে বলে নিই, আমার নানার বাড়ির পাশে ছিল ছোট্ট নদী, ঝিনাই নদী যাকে বলে। তো একটা সময় ছিল যখন এই নদী দিয়ে বর্ষাকালে নৌকা যেত। নৌকা দিয়ে মানে মানুষ
এখন যেরকম আমরা নৌকা ভ্রমণে বের হই ওই রকম নৌকার ভিতরে গান বাজনা করতো, অনেকেই জানে। তো আমাদের নানির বাড়ির কিছু দূরে একটা হাট ছিল, ওই হাট থেকে প্রতি বছরই নৌকা যেত। তো আমার নানা তখন ছোট, 10-11 বছর বয়স, ওইরকমই একদিন নৌকা যাচ্ছিল। আমার নানার যিনি মা, উনি ওই দিন মুড়ি ভাজছিলেন, গ্রামের মহিলারা মুড়ি ভাজছিলেন। তখন নানা ওই পকেটে করে ভাজা গরম মুড়ি নিয়ে নদীর পাড়ে এসে দাঁড়ালেন, দেখছে নৌকাগুলো আসছে। তো নানাকে তারা তুলে নেয়, যেহেতু অনেকেরই পরিচিত ছিল। তারপর নানা যায়। তো আমাদের এই এলাকায় এরকম একটা আছে যে ভাজা মুড়ি নিয়ে যদি কেউ দুপুরবেলা বা বাইরে দিয়ে ঘোরাফেরা করে, তাহলে বিভিন্ন ধরনের খারাপ জিনিসের আছর তার উপর পড়ার সম্ভাবনা রয়েছে আর কি। তো নানা নৌকা দিয়ে যাচ্ছেন, যেতে মানে এরপর যে ঘটনাটা ঘটেছে সেটা নানার মুখে শোনা, আমি শুনিনি, আমার মা শুনেছে, আমি আমার মার মুখে শুনেছি। তো হঠাৎ যাওয়ার সময় দেখলেন নদীর ধারে বড় বড় 3টা, এখন কি বলবো, আমাদের এলাকায় স্থানীয় ভাষায় গাছগুলোকে বলে গামার গাছ, এখন ভালো নামটা আমার জানা নেই। তো দেখলো যে প্রথমে ওই 3টা গাছের প্রথমে দেখলো একটা গাছের ভিতরে একটা অদ্ভুত ধরনের মানুষ। দেখা গেল যে লোকটার মনে হয় মানে চোখ নেই, এরকম একজন মানুষ। আমি বলছি না যে ভয়ঙ্কর নয়, তবে আমরা যেরকম দেখি যে অন্ধ লোক যারা থাকে সেরকম। তারপরে দেখলেন একটা গাছে মানুষগুলো কিন্তু বেশি বয়স্ক না, প্রায় নানার সমবয়সী, বসে আছে আরেকজন, যার কিনা পা নেই, তিনি আসলে পঙ্গু বলতে পারেন এরকম। তারপরে সেম আরো একটা গাছে দেখলেন এরকমই, ওই লোকটার কোনো শারীরিক কোনো সমস্যা নেই, দেখলেন ভালো মানুষই উনি। তো এই অবস্থা যাচ্ছেন। তো এগুলো দেখার পরে হঠাৎ করেই আমার নানার, আসলে কোনো ভয়ের কিছু না, কোনো কিছু না, হঠাৎ করেই আমার নানার মাথাটা কেমন যেন একটু ঘুরে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর তার তো আর কিছু মনে নেই। তারপর তার যখন জ্ঞান ফিরল, দেখে যে তিনি বাড়িতে শুয়ে আছে, কবিরাজ আসছে, তার মা কান্না করতেছে এরকম। পরে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, পর বললো যে তুই নৌকাতে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি। কবিরাজকে জিজ্ঞেস করা হলো, কবিরাজ পরে নানাকে বললো যে তুমি কিছু দেখেছো কিনা বা তোমার সাথে কিছু হয়েছে কিনা। পরে এগুলো বলার পরে কবিরাজ যা বললো যে এই 3জন হচ্ছে মানে 3জনকে কবিরাজের ভাষায় বলে মাদার। এখন নামটা আপনাদের কাছে হতে পারে, নতুন হতে পারে, আমি ইংরেজি মাদার এটার কথা বলছি না, মানে নামই মাদার বলেছেন কবিরাজ, যে এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা মানে পঙ্গু থাকে আর কি। এই জিনগুলো, তখন তো আর তারা জিন বলেনি, যে এই মাদারের বৈশিষ্ট্য হচ্ছে তারা থাকে পঙ্গু, তারা শারীরিকভাবে বিকৃত থাকে। তো নানাকে যে 3জন আসর করেছে, একজন হচ্ছে কানা, তাদের মধ্যে একজন হচ্ছে বোবা, আর একজনের হচ্ছে হাতে পায়ে সমস্যা, পঙ্গু বলতে পারেন এরকম। তো আরেকটা কথা হচ্ছে যে এরা এমন এক ধরনের জীব যাদেরকে মানে ছাড়ানো সম্ভব নয়। কবিরাজ বললো যে এদেরকে কোনো কবিরাজ ছাড়াতে পারবে না, যতদিন নানা বেঁচে থাকবে লাইফ টাইম নানার সাথে তারা থাকবেই, এটা ঘটনা। তারপর একটা জিনিস লক্ষ্য করা গেল যে কিছুদিনের মধ্যেই আমার নানা সুস্থ হয়ে গেলেন। তার সাথে এই ধরনের ঘটনা আর ঘটলো না, তবে নানার সাথে যে এই জিনিসগুলো ছিল, নানা তারপর থেকে কিছু সমস্যা হলো। যেমন ধরেন আমার নানা করতে পারতো না, এই কারোর সাথে এক বিছানায় থাকতে পারতো না। একজন মানুষ খাবার খেয়ে যদি দেয় না একজনকে, হালকা খেয়ে তারপর দেয়, এই ধরনের একজনের খাওয়া খাবার নানা খেতে পারতো না, এই ধরনের ঘটনাগুলো ঘটতো। তারপর সেকেন্ড যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমার নানা তখন যুবক, ছোটবেলা থেকে এই ধরনের জিনিসের সাথে বড় হয়ে এই ধরনের জিনিসের প্রতি আমার নানার আগ্রহটা খুব বেড়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই নানা একজন কবিরাজের কাছে যায়, যে তার কাছে এই ধরনের তন্ত্রমন্ত্র শিখবে। তো কবিরাজ বলে যদি তুমি এগুলো শিখতে চাও তাহলে তোমাকে এই করতে হবে কি, যে একজন হিন্দু, যারা আপনারা অনেকে হয়তো জানেন যে হিন্দুদের মধ্যে বিশেষ কিছু শ্রেণী রয়েছে যারা মারা গেলে তাদেরকে দাহ করা হয় না, তাদেরকে কবর দেওয়া হয়। এই ধরনের বলছে, এই ধরনের কোনো হিন্দু মেয়ের লাশ যদি তুমি গলাকে টানতে পারো তাহলে আমি তোমাকে শেখাবো, এটা বলেছিল নানাকে। তো নানা রাজি হয়েছিল, এই খুঁজে ছিল। তখনও ছিল বর্ষাকাল। নানা আমার নানার মাকে বললেন ঠিক আছে আমি নদী থেকে মাছ মেরে আনি। তখন নদীতে প্রচুর মাছ পাওয়া যেত। মাছ মেরে আনতে গিয়েছে, কি বলে এটাকে, ওই
আমাদের গ্রামের ভাষায় বলে তৈরা, যেটা ওই হাত দিয়ে ছুড়ে দেওয়ার মাধ্যমে মাছ ধরা হয়। তো এই ধরনেরই মাছ নদী ভেলা দিয়ে নদী উপারে গেলেন। নদী যেহেতু বেশি বড় নয়, ছোট নদী, উপারে গিয়ে নানা মাছ মারছেন। ওপারে ওই নদীর যে হালকা চর রয়েছে ছোট ছোট, সেগুলোতে মানে যখন এই সিজন থাকে, সিজনের আগে মানুষ পাট গাড়লে এবার একটু পানি আগে এসে পড়ছিল, এই জন্যই আর পাট তারা কাটতে পারেনি, মানে এখনো পাট রয়েছে। সেই পাট ক্ষেতের সাইড দিয়ে মনে করেন অনেক ছোট ছোট মাছ পাওয়া যায়, ওই দিক দিয়ে জাল ফেললে মানে ভালো পরিমাণ মাছ পাওয়া যায় আর কি। এই ধরনের মাছ মারতে থাকেন। মাছ মারতে মারতে নানা হঠাৎ করে দেখলেন যে উজানের দিকে তাকালেন। উজানের দিকে তাকিয়ে দেখে যে কি একটা ছোট্ট একটা জিনিস ভেসে আসছে। বুঝতে পারলাম প্রথমে, কি পরে যখন কাছে দেখে না এটা আসলে অন্য কিছু না, একটা মানুষের মাথা। আরো যখন কাছে আসলো তখন তিনি দেখতে পেলেন শুধু মানুষের মাথা নয়, এটা একটা মহিলার মাথা। এখন নানা ভাবলেন যে যেহেতু কবিরাজ আমাকে এরকম একটা মাথা নিতেই বলেছে, তো দেখি মাথাটা নিয়ে কাজ হয় কিনা। মাথাটা আমার নানা নিলেন বলতে প্রথমে জাল ফেললেন, মাথাটা আনলেন, মহিলার মাথা এনে ওই মাছ রাখার যে পাত্রটা, সেই পাত্রটার ভিতরে মাথাটা রাখলেন। রেখে নানা আবার মাছ মারতে শুরু করলেন। মাছ আবার মেরে যখন পুনরায় মাছ ওই পাত্রে রাখবেন, রাতে গিয়ে দেখে যে না, ওইখানে মাথাটা নেই, মাথাটা ভেসে যাচ্ছে। ভাবলেন হয়তো বা নিজের অসতর্কতার কারণেই মাছ পড়ে গেছে, এই জন্য নানা ভয় পাননি ওইভাবে। আর সত্যি কথা বলতে কি, তারপর ওটা কি করলেন, আবার ধরে আনলেন। ধরে এনে আবার নানা এর ভিতরে রাখলেন, এই কি মাছ রাখার পাত্রের ভিতরে রাখলেন। সেকেন্ড টাইম রেখে আবার মাছ মারা শুরু করে দিলেন। আরেকবার মাছ মেরে রাখতে যাবেন, তখন দেখেন যে না, এখনো নেই, সেটা আবার ভেসে যাচ্ছে। এবার নানা বললেন হয়তো বা পানির ঢেউ বা উঁচু নিচু এই ধরনের কোনো কিছু হতে পারে। তিনি কি করলেন, সেটা নিয়ে আবার পাত্রের ভিতরে রাখলেন। রেখে এবার উপরে রেখে আসলেন, মানে শুকনো টাইপের জায়গা বা এইরকম যেখানে পাটের ইয়ের সাথে মানে আটকে রাখা যায়, এরকম একটা জায়গা যাতে পড়তে না পারে, আমি বুঝাতে চাচ্ছি আর কি। এই জায়গায় রাখলেন, রেখে মাছ মারা শুরু করলেন। যখন আবার মারতে গেলেন, দেখেন যে পুনরায় সে একইভাবে পড়ে গিয়েছে। তখন কিন্তু নানা শিওর ছিলেন যে এটা পড়া সম্ভব নয়, তখন কিন্তু খুব ভয় পেয়েছেন। আর আপনারাই ভেবে দেখুন, যারা শুনছেন যে এরকম একটাই পরিস্থিতি, নদীর উপর আপনি দাঁড়িয়ে আছেন, কেউ নাই, চতুর্থ পাট ক্ষেত, আর মাঝখানে আপনি একা দাঁড়িয়ে আছেন, আর আপনার সাথে একটা মানুষের মাথা যে কিনা আপনি সরে যাচ্ছে, কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই ধরনের পরিস্থিতি এখন নানা মনে করেন ভয়ে জবুথবু হয়ে গেছে, আর তিনি মনে করেন আসার মতো পরিস্থিতি নেই, তিনি কি করবেন। কিন্তু হ্যাঁ, যখন যদি ভয় পায় তাহলে তারও জীবন শেষ। তাই কি করলেন, নানা আল্লাহর নাম নিয়ে ভেলাতে উঠলেন। তবে যতটুকু ভয় তিনি ওখানে পেয়েছেন, ততটুকু তার থেকে বেশি ভয় পেয়েছেন যে নদীর মাঝখানে যদি আমি যাই, তখন যদি নিচ থেকে আমার ভেলাটা টান দেওয়া হয় বা নিচ থেকে আমার পাটা ধরা হয়, তখন আমার কি পরিস্থিতি হবে ভেবে দেখুন। এইটাই কিন্তু সব থেকে বড় ভয়, যে এরকম একটা পরিস্থিতির পর একা নদী পার হয়ে যাওয়া, এটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। যাই হোক, ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। নানা বাড়িতে চলে আসলেন, কিন্তু যতটুকু ঘটেছে একজন মানুষের ভয় পাওয়ার জন্য ততটুকুই যথেষ্ট। তাই ভয়ে নানার জ্বর এসে পড়েছে। নানার মা, তিনি তো জানতেনই তার ছেলে কিরকম, তার ছেলের স্বভাব জানা আছে। তো জরাসা করে বললেন যে তোর কিছু হয়েছে কিনা, মাছ মারতে গিয়ে কোনো ভয় পেয়েছিস কিনা বা কারোর সাথে কোনো কিছু করেছিস কিনা। পরে নানা বললো হ্যাঁ, এই ধরনের ঘটনা। পরে কি করলো, নানাকে নিয়ে গেল কবিরাজের কাছে। কবিরাজ পরে নানাকে মানে সুস্থ করে তুলেছেন আর কি। তো কিছুদিন জ্বরে ভুগেছেন, 10-15 দিনের মতো এরকম। তো সবচেয়ে ইন্টারেস্টিং যে ঘটনাটা এখন আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যখন নানা যুবক বিয়ে করেছেন, তার কিছু বছর পরে বিয়ে করেছেন, ওই যে কবিরাজ বলেছিল মানুষের মাথা আনতে। তো নানা একদিন যথারীতি বিকেলবেলা বাজার থেকে আসছেন। আসার পথে দেখেন এই বাজারের সাইডে কিন্তু এরকম হিন্দুদের বাড়ি ছিল, এরকম এই জাতের হিন্দু যাদেরকে এই যে মরার পরে কবর দেওয়া হয়। তো দেখলেন যে এই বাড়িতে একজন মহিলা মারা গেছে। তো নানা খুশি হলেন, কারণ অনেকদিন ধরেই তিনি খুঁজছেন এরকম একটা জিনিস, কিন্তু পাচ্ছেন না। তো তিনি সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, তিনি এবার কাজ করবেন। এই ভাবনা করে তিনি বাজার থেকে একটু দেরিতে ফিরলেন। বাজারের থেকে তিনি সন্ধ্যাবেলা একটা চাপাতি কিনলেন, নতুন চাপাতি কিনে যখন রাত হয়ে গেল মোটামুটি, তখন তো অনেক আগের কথা বলছি, মানুষ ঘুমিয়ে পড়তো সন্ধ্যা করেই। তো রাত হয়ে গেল, তখন নানা কি করলেন, সেই চাপাতিটা নিয়ে গিয়ে কপরটা খুললেন, রাত্রি খুঁড়ে লাশের মাথাটা কাটলেন,
এই যে আমরা অন্যান্য ভৌতিক গল্পে যেরকম শুনি যে হাত টেনে ধরেছে, পা টেনে ধরেছে বা কথা বলছে, এরকম কিছু আসলে ঘটেনি না। মানে খুবই সিম্পলি মাথাটা কেটে নিয়ে চলে আসছে আমার নানা। আসলে হয়তোবা এখানে একটা সাহসের বিষয়ও কাজ করে। আমার নানা ছিলেন খুব সাহসী, তাই হয়তোবা এই ধরনের কোনো ঘটনা তার সাথে ঘটেনি। তো মাথা কেটে আনলেন, কিন্তু কেটে এনে এখন বাড়িতে নিয়ে যেতে পারছেন না, কারণ বাড়িতে নিয়ে গেলে আমার নানি যদি শুনে তাহলে তো অবস্থা খারাপ। তাই আর বাড়িতে নিয়ে যায় নাই। বাড়িতে না নিয়ে বাড়ির থেকে একটু দূরে ক্ষেত ছিল, ক্ষেতের ভিতরে মানে তখন ধান কেটেছে, ধান কাটার পরে তো ক্ষেতগুলো খালি থাকে, সেই ক্ষেতের ভিতরে মাটিতে পুঁতে রেখেছেন, একটা মাটির পাতিলের ভিতরে করে পুঁতে রেখেছেন। পুঁতে রেখে বাড়িতে আসছেন, বাড়িতে এসে ঘুমিয়েছেন। তখন আমার নানির একটা সন্তানও হয়েছে, ছোট আর কি, 1-1.5 বছর বয়স এসেছেন। আসার পর তিনি ঘুমিয়েছেন খাওয়া দাওয়া করে। যখন ঘুমিয়েছেন হালকা হালকা রাত্রিবেলা, তখন দেখেন যে টিনের উপরে, টিনের চালের উপর কি যেন হাঁটা চলা করছে, খুবই বেশি শব্দ করে হাঁটা চলা করছে আর কি। মানে টিনের চাল ভেঙে ফেলবে এইরকম একটা পরিস্থিতি। আমার নানা তো বুঝতে পারলেন যে হ্যাঁ, এই জন্যই তো ঘটনাটা হচ্ছে। আর আমার নানি কিন্তু ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে গিয়ে নানাকে তো ধরলেন যে তুমি কি করে এসেছো, আমাকে এটা বলতে হবে, কিছু না করলে এরকম ঘটনা ঘটা কথা ছিল না, তুমি কি করে এসেছো সেটা বলো। নানা বলবেন না, পরে বললেন যে হ্যাঁ এই ধরনের একটা ঘটনা করে এসেছি আমি। নানি বললেন যে যাও তুমি তাড়াতাড়ি গিয়ে কি এটা ভিত করবে করে আসো, তোমার ঘরে ছোট বাচ্চা আছে, তোমার এটার প্রতি কোনো মায়া নেই, তুমি এই ধরনের কাজ করে আসছো, যদি তোমার ছেলের কিছু হয়ে যায় তখন মায়েরা যা বলে আর কি। এইরকম এই শোনার পর আমার নানা কি করলেন, সেই মাথাটা নিয়ে বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেই পাতিল সহ সেই পুকুরের ভিতরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর নানার ঘুমালেন। ওই দিন ঘুমানোর পর নানা আসলেন, আসার পর শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর এই ধরনের পরিস্থিতি আরো একটু হলো, তুই আমার জিনিসটা আমাকে ফিরিয়ে দিলি না, মানে টিনের চালে বলছে, সে তখন কথা বলছে যে আমার জিনিস তুই আমাকে ফিরিয়ে দিলি না, তুই পুকুরে ফেলে দিলি, এই জন্য তোর করতে হবে, শাস্তি পেতে হবে, এই ধরনের কথাবার্তা, মানে ভয় দেখানো আর কি। নানা কিন্তু ভয় পাওয়ার মানুষ নয়, নানিকেও সাহস দিচ্ছেন যে না কিছু হবে না, তুমি ভয় পেও না, এই ধরনের কিছু হবে না। তো এই হলো কথা। তারপর দিনটা গেছে। তার কিছুদিন পর ছিল ঈদ। ঈদের ভিতরে আপনারা জানেন যে মেয়েরা তাদের বাপের বাড়িতে ঘুরতে আসে। তো আমার নানার যে বোন ছিল, সেই বোন নানার বাড়িতে ঘুরতে আসছেন। ঘুরতে আসার পর তার ছিল 2টো ছেলে। তো ঈদের দিন খাওয়া দাওয়া করেছে, সবাই খাওয়া দাওয়া করে বড় পাতিল, সেই পাতিল আমার নানার বোন সেই পুকুরে, যেই পুকুরে ওটা ফেলে আছে, এটা কিন্তু কেউ জানে না, শুধু আমার নানাই জানে। ফেলার পর যখন এই আমার নানার বোন পাতিলটা ধৌত করছেন, তার 2টো ছেলে গেছে পুকুরে, কিন্তু তখন পানি নেই, অতটা হাঁটু পানি এরকম। তার ছেলে 2 বছর, 7-8 বছরের ছেলে হবে, মানে মোটামুটি বড়ই গিয়েছে। তারপর যখন পাতিল ধৌত করছে, তার ছেলে 2টো তার পিছনে দাঁড়িয়ে আছে, পাতিল ধুয়ে মহিলা বাড়িতে চলে গেছে। তো বাড়িতে চলে গিয়ে তারপর দুপুরবেলা যখন খাওয়া দাওয়ার সময় হবে, তখন মানে খুঁজছে তার ছেলেদেরকে, কোথায় পাচ্ছে না, কোথায় গেল, এখানেও নেই, এখানে নেই। পরে বললো যে হ্যাঁ আমি যে করলাম, এই পাতিল ধরলাম, তখন আমার পিছনে দাঁড়িয়ে ছিল, দেখি তো পুকুরে ছিল কিনা। পর বলতেছে যে তুমি পাগল হলে নাকি, পুকুরে তো পানি নেই বেশি, সেখানে কিভাবে যাবে। বললো যে তাও দেখে আসি। তারপর গেল পুকুরে দেখার পর তারপর পুকুরে খোঁজা হলো। পুকুরের ভিতরে পানি বেশি নেই, আমি আগে বলেছি। পুকুরের চারদিকে পরিষ্কারই, কিন্তু এক সাইডে কর্নার, মানে যে সাইডে পাতিল ধুয়েছে তার অপোজিট সাইডে কিছু কি রয়েছে, পানার ধরনের কিছু রয়েছে এরকম। তারপর সারাই খোঁজার পর যখন ওই পানার ওইখানে যাওয়া হলো, দেখে পুকুরটা ভালোই বড় ছিল, 20-25 ফিট, এর থেকে বেশি হবে, 30-40 ফিট হবে। এইরকম দূরে যাওয়ার পরে দেখে যে না, সেই পানার ভিতরে বাচ্চা 2টা মরে পড়ে আছে, কেউ দেখে। তো যাই হোক, পরদিন নানা স্বপ্নে ঘুমায়নি, মানে সবাই তো কান্নাকাটি, এরকম একটা পরিবেশ, মারা গেছে। তখনও কিন্তু কেউ জানে না যে এটা অলৌকিক কোনো ঘটনা ঘটবে। আমার নানাও কিন্তু জানেন না, তিনি যথারীতি রাত্রে ঘুমিয়েছেন, সবাই তার 2-1 দিন পর আর কি। এরকম সুখ হালকা কাটার পর তারপর নানা স্বপ্নে দেখছেন, যে স্বপ্নে এসে বলছে যে তুই যে আমার জিনিসটা ফিরিয়ে দিলি না, এই দেখ তোর জিনিস নিয়ে গেলাম, এরকম দেখিস আমি নিতেই থাকবো, এরকম একটা থ্রেট নানাকে দেয়। তারপর আমার নানা কিন্তু বুঝতে পারে যে ঘটনাটা আসলে কি। তো যাই হোক রাসেল ভাই, অনেক বড় হয়ে গেছে দেখি, বাকিগুলো আর পরে বলতে হবে।
যদি ভালো লাগে এটা প্লে করবেন, আর প্লে করলেও আমি এরপরে পাঠাবো, আর না করলেও পাঠাবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার, আশা করি প্রত্যেকটি ঘটনা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, কেননা প্রত্যেকটি ঘটনাই ছিল বাছাইকৃত ভয়ানক ঘটনা। এইরকম বাছাইকৃত ভয়ানক ঘটনা পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেলে প্রতিদিন রাত 10টা বাজে বাছাইকৃত ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়ে থাকে। আপনারা চাইলে এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য বাছাইকৃত ভয়ানক ঘটনা পাবলিশ করা আছে। এই ভিডিওর কোন ঘটনাটি সবথেকে আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।